বুলেটিন বাংলার মেগা ডিবেট সোজা সপ্তাহে আপনাদের প্রত্যেককে স্বাগত। কবিগুরু বলেছিলেন, দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে। পাপ পুণ্যের হিসেব কষতে আমরা সবাই ভালোবাসি, কারণ আমরা মনে করি এই হিসেবেই লুকিয়ে আছে মুক্তির উপায়। আর তাই নক্ষত্রের স্থান বদল যখন সেই পুণ্য লাভের দরজা খুলে দেয়, তখন প্রবল উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়ি আমরা। যে উৎসাহ দেখা যাচ্ছে মহাকুম্ভকে কেন্দ্র। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের দাবি 50 কোটি মানুষ স্নান করেছেন। আমি ধরে নিলাম 50 কোটি আরো কমও হতে পারে। শেষ শাহী স্নান আগামী 26শে ফেব্রুয়ারি। ততদিনে আরো কয়েক কোটি পুণ্যার্থী কুম্ভমুখী হবে। ধর্মের এত বড় উৎসবে ভিড়টাই তো স্বাভাবিক, কিন্তু সেই ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব কার? উৎসব যাতে নিরাপদে হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কার? কুম্ভের আসরে পুণ্যার্থীর ভিড় প্রশ্নের। ধর্মের আচার যখন গোঁড়ামির শৃঙ্খলে আবদ্ধ, ঠিক তখনই তার আবির্ভাব। তিনি শ্রীরামকৃষ্ণ। দাবিময় জীবনের ভারে জর্জরিত মানব জীবনকে ধর্মের সহজ পাঠ দিয়েছিলেন তিনি। তার দেখানো পথে হেঁটেই বনের বেদান্ত আজ হিন্দুদের আটপৌড়ে ঘরে। তার দীক্ষা বলে ঘরণীয় আজ ধার্মিক। শ্রীরামকৃষ্ণ বা তার যুগপুরুষ শিষ্য আজ পুণ্য লাভের আশায় প্রাণ তুচ্ছ করে দেওয়াই উৎসাহ দেখলে কি বলতেন জানা নেই। হয়তো খুশি হতেন, কিংবা ক্ষুব্ধ, কিংবা শুধুই হতবাক। পৌরাণিক কুম্ভের ঐতিহাসিক আসর। 144 বছরে এই প্রথম পুণ্য লাভের মাহেন্দ্র সুযোগ। তাই মহাকুম্ভ ঘিরে উৎসাহ প্রত্যাশিত, কিন্তু ধর্মের এই উদযাপনে বারবারই তাল কাটছে অব্যবস্থার গাফিলতির নিদর্শনে। ভিড় আছে, ট্রেন নেই, পুণ্যার্থী আছেন, পুলিশ নেই, আগাম খবর আছে, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেই। ফলে বিশৃঙ্খলা, দুর্ঘটনা, মৃত্যু। তাই প্রশ্ন অনেক। প্রচারে দেশ কাঁপিয়েছে মহাকুম্ভ, তাই উৎসাহ যে বাঁধ ভাঙবে সেটা বোঝাই যাচ্ছিল। তারপরও ব্যবস্থায় এত খামতি কেন? কেনই বা এমন সময় ঘোষণা বিভ্রাটের মতো ভুল হয় রেলের, যার খেসারত দিতে হয় 18টি নিরীহ প্রাণকে? সমস্যা কোথায়? কোথায় ভুল? পুণ্যার্জনের উৎসাহে, নাকি ক্ষমতা না বুঝে প্রচারের ঝড় তোলায়? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ত্রিবেণীর তীরে। সত্যি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কথায় আছে, সব কিছু ঠিকঠাক যদি চলে তাহলে চর্চা হয় না, কিন্তু বেঠিক হলেই প্রশ্নটা ওঠে। কোটি কোটি মানুষ যেখানে কুম্ভমুখী, সেখানে একটা দুটো ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেই ঘটনা আটকানোই তো প্রশাসনের চ্যালেঞ্জ। এর জন্যই তো এত পরিকল্পনা, এত খরচ। সব জেনেও কেন প্রস্তুত হওয়া গেল না? কেন প্রস্তুত হতে পারল না উত্তরপ্রদেশ সরকার বা ভারতীয় রেল? কেন আটকানো গেল না মৃত্যু? কুম্ভের এই মহাযজ্ঞের বাকি দিনগুলো তো কি অব্যবস্থাই সঙ্গী হবে পুণ্যার্থীদের? এইসব প্রশ্নের উত্তরই খুঁজবো আমরা আজ সোজা সাপটা মেগা ডিবেটে। আমাদের আজকের মোশন, পুণ্য লাভের স্বপ্নে খোলাম কুচি প্রাণ, মহাকুম্ভের আসরে গাফিলতির অবাক স্নান। এ নিয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে যারা আছেন অনেকেই রয়েছেন, এক এক করে মঞ্চে ডাকবো। আমি প্রথমেই ডেকে নেব রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসুকে শিবাজিদার বক্তব্য পেশ করার জন্য। বক্তারা প্রত্যেকে 4 মিনিট করে সময় পাবেন তাদের বক্তব্য পেশ করার জন্য। শিবাজিদা। আজকে যে বিষয়, আমাদের যিনি উপস্থাপক বিশ্ব মজুমদার, তিনি যেটা একটু আগে বললেন, তার মধ্যে একটা কথা ছিল, সে কথাটা হচ্ছে মহাকুম্ভ। এই যে প্রিফিক্স, যাকে ইংরেজিতে বলে মহা
আমি মহা কথাটার ওপরে একটুখানি আপনাদের নজর টান করার চেষ্টা করছি। কোথাও কি কেউ বলতে পারবেন যারা এই মহাকুম্ভ কথাটা বললেন, এই মহা কথাটা কোথায় পেলেন? কোন, এটা তো শাস্ত্রের ঘটনা নয়, আপনারা এখানে শাস্ত্রজ্ঞরা রয়েছেন। বেদে কিছু কিছু জায়গায় কুম্ভ কথাটার ব্যাপার, মানে কুম্ভ কথাটা বলা রয়েছে, কুম্ভের কথা বলা হয়েছে। মহাভারতে আমরা দেখেছি, অর্থাৎ পুরাণের দিকে আমরা দেখেছি কুম্ভের কথা। কুম্ভ মেলার কথা খুব অল্প রেফারেন্স পাওয়া যায়, বেদে কোথাও পাওয়া যায় না। পুরাণের মধ্যে পাওয়া যায় হচ্ছে বায়ু পুরাণে পাওয়া যায়, নারদ পুরাণে কিছুটা পাওয়া যায়। আর তো কুম্ভ কথাটা আছে। কুম্ভ দুরকম কুম্ভ হয়, একটা হচ্ছে অর্ধকুম্ভ, একটা পূর্ণ কুম্ভ। তো এই মহা কথাটা কোত্থেকে এলো? তো আই ওয়াজ বিট কিউরিয়াস যে আমি কোথা থেকে, এবং নানা জায়গা থেকে পেলাম, বুঝতে পারলাম এই কুম্ভ কথাটাই গত 10-12 বছরের আমদানি মহাকুম্ভ কথাটা। কারণ এই মহা কথাটার মধ্যেই লুকিয়ে আছে মহাবীর, মহাপ্রচার এবং লাভের গল্প। লাভের যে গল্পটা একটু আগে বিশ্ব তুমি আমাদের সবাইকে শোনালে, একটা যে অর্থনীতির একটা দিক আছে, সেখানে বলছে বেশ অনেকটা 2-3 লক্ষ কোটি টাকার নাকি, কেননা যদি সত্যি 50 কোটি না হয় 30 কোটিও হয়, তাহলে 3 লক্ষ কোটি টাকা হওয়ার কোনো ব্যাপার নয়। একটা লোক আসছে, যাচ্ছে, খাচ্ছে, থাকছে। সো ইটস আ হিউজ অ্যারেঞ্জমেন্ট, একটা যেটার মধ্যে একটা বাণিজ্য এবং তার সঙ্গে একটা রাজনীতি আছে। এই রাজনীতিটা যেটা অনেকখানি, যেটা রাম মন্দির নির্মাণের পরে যে রাজনীতিটা হয়তো কিছুটা, বিশেষ করে লোকসভা ভোটের পরে আমরা দেখেছি পেছনের সারিতে চলে গেছিল, কুম্ভতে এমন একটা, যেটাকে বলা ছিল হাইপ, ইংরেজিতে হাইপ বলা হয়, এই মহা কথাটা সেই হাইপ দিয়েছে। কোথাও আপনারা কেউ মহাকুম্ভ কথাটা পাবেন না। অর্ধকুম্ভ হয়, পূর্ণ কুম্ভ হয়। এই মহা কথাটা যে মহান ব্যক্তির আবিষ্কার, তিনি সবেই মহান দেখেন, তিনি নিজেকে মনে করেন যে তিনি সব কিছুর ওপরে মহান ব্যক্তি, তিনি হয়তো ঈশ্বরের বড় পুত্র, কারণ তিনি বায়োলজিক্যাল নয়। তিনি বলেছিলেন যে তিনি বায়োলজিক্যাল নন, তাই না? আমি সরাসরি বলছি, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি এমন একটা নিজেকে ভাবেন একটা বড়, একটা মেগা, একটা ইমেজের মানুষ। তিনি সব কিছুতেই মহা, তাই এই কুম্ভকেও তিনি মহাকুম্ভে অভিধা দিলেন। ঘটনা কি আপনারা প্রত্যেকেই জানেন, শাস্ত্রজ্ঞরা এ নিয়ে অনেক কথা হয়েছে যে গিয়ে মকরে, রবি মকরে এবং বৃহস্পতি যখন একই সঙ্গে বৃষ রাশিতে অবস্থান করে, এইটা হচ্ছে 4টে কুম্ভ আছে। 4টে কুম্ভ আপনারা জানেন। অমৃত কুম্ভের জায়গাটা তৈরি হয়েছিল, যেটা আমাদের পুরাণ অনুযায়ী যে দেবতা এবং অসুরদের মধ্যে যে মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, যেখানে মন্দার পর্বতকে ঘিরে যে টানাটানি হয়েছিল, বাসুকি সেখানে সাপকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং সেখান থেকে মথিত হয়েছিল অমৃত, এবং সেই অমৃত এবং সেই তার বিষটি খেয়ে শিব, তিনি নীলকণ্ঠ হয়েছিলেন, তিনি গলায় বিষ ধারণ করেছিলেন। তো সেই যাওয়ার পথে সেই কুম্ভে, অর্থাৎ একটা পিচারে, কলসিতে, সেখানে নিয়ে যাওয়ার সময় 4টি ফোঁটা নানা জায়গায় পড়েছিল। তার মধ্যে একটি হচ্ছে প্রয়াগে, একটি জায়গা হচ্ছে উজ্জয়িনীতে, হরিদ্বারে, উজ্জয়িনীতে এবং নাসিকে। কিন্তু আরেকটি জায়গা আছে, দক্ষিণ ভারতের লোকেরা আসেন না এখানে। কারা আসেন? উত্তর ভারতের লোকেরা আসেন। দক্ষিণ ভারতে যেতে গেলে কুম্ভকোণমে যেতে হবে, তামিলনাড়ু, যেখানেও কিন্তু একটা 12 বছর পরে মহামহম, 12 বছর পরে এটা হয়। তো আমি একটাই খালি জিজ্ঞাসা বিশ্ব, আমি তোমার মাধ্যমে আমি সবাইকেই জিজ্ঞেস করতে চাইছি যে এই যে ধরা যাক এই কনস্টেলেশন, এটা তো নক্ষত্র সমাবেশ, গ্রহ নক্ষত্র, এটা জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ এবং জ্যোতির্বিদ্যা দুটো মিলিয়েই তৈরি হয়। এই যে সমাগম, এটা খুব হিসেবের ব্যাপার আছে। আমাদের হিন্দুদের ক্ষেত্রে যেটা হয়, একই দিনের মধ্যে নানা সময় জন্মালে তার রাশি নক্ষত্র পাল্টে যায়। তাহলে এটাই প্রশ্ন যে মকরে যখন রবি এবং বৃষে যখন বৃহস্পতি, তখন সেই যে লগ্নটা, সেটা কতদিন ধরে বাড়তে পারে? বাড়তে 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 এখন বলছে শিবরাত্রির অবধি যাবে, তারপরেও যাবে। তার কারণ কি?